প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নির্ধারিত আলোচনা, আজকে আমরা আলোচনা করব মহাজাগতিক কিউরেটর এই অংশটির লিখিত অংশ নিয়ে। মহাজাগতিক কিউরেটরের লিখিত অংশে আমরা আলোচনা দেখব। শুরুতেই যে প্রশ্নটি আমরা আলোচনা করব, দেখো মহাজাগতিক কিউরেটরের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, দেখো পিঁপড়া ডাইনোসরের যুগ থেকে বর্তমান পর্যন্ত টিকে আছে। কেন টিকে আছে? দেখো ব্যাখ্যাটি, যে পিঁপড়া ডাইনোসরের যুগ থেকে বর্তমান পর্যন্ত টিকে আছে কারণ হচ্ছে এর সুশৃঙ্খল জীবনযাপন। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে জীবনে শৃঙ্খলা নেই, ডিসিপ্লিন নেই, সে জীবনে আসলে সফলতা আসবে না। এই জন্য তোমাদের বলা হয়েছে যে ছাত্রনং অধ্যয়নং তপ, যে অধ্যবসায় করতে হবে, প্রচুর পরিমাণে অধ্যবসায় করতে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। তোমাদের যে স্বপ্ন, যে লক্ষ্য, সেই স্বপ্ন লক্ষ্য তোমাদের স্থির থাকতে হবে। আচ্ছা, পিঁপড়া হলো পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ প্রাণী। শৃঙ্খলায় পিঁপড়াকে টিকে থাকতে সাহায্য করেছে। আর এরা সময়ের কাজ সময় করে, এরা সহকর্মী। দেখো এরা সময়ের কাজ সময় করে, কিন্তু আমরা কি করি? আমাদের পড়ালেখাগুলোকে জমিয়ে রাখি, যে আমরা পরে পড়বো। এরা সহমর্মী, এরা ঐক্যবদ্ধ, এরা কোনো ঝামেলা পছন্দ করে না। ফলে তাদের জীবনে সৃষ্টি হয়েছে দারুণ নিশ্চয়তা। মূলত বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তার সংস্থাপন করতে পারে বলেই পিঁপড়া ডাইনোসরের যুগ থেকে আজ পর্যন্ত টিকে আছে। যে তুমি যদি সার্ভাইভ করতে না পারো, তাহলে আসলে তোমার অস্তিত্ব একসময় বিলীন হয়ে যাবে। এই জন্য যে কোনো পরিস্থিতিকে নিজেকে মানিয়ে চলতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এরপর আসি আমরা মহাজাগতিক কিউরেটর এই যে গল্প, এই গল্পের মূল বক্তব্যটি লিখো। তোমরা একটু দেখো, প্রায় এইরকম প্রশ্ন আসে। সেক্ষেত্রে যেটি করতে হবে, দেখো যে মহাজাগতিক কিউরেটর এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। আমরা জানি জাফর ইকবাল স্যারের লেখা। এখানে কি বলছে দেখো, মহাজাগতিক কিউরেটর বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এতে দেশকালের প্রভাব পুষ্ট মানব কল্যাণ কর্মী লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। অনন্ত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটর, যারা বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহে সৌরজগতের যে তৃতীয় গ্রহ, এই তৃতীয় গ্রহ পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে এই গল্পটির সূচনা হয়েছে, সেটি তোমরা জানো। এরপর দেখো যে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে দুজন কিউরেটরের যে সংলাপ, এই সংলাপের মধ্য দিয়ে কিন্তু গল্পটি নাট্যগুণ লাভ করেছে। খুব ইম্পর্টেন্ট কথা এটি। প্রজাতির যাচাই বাছাইকালে পৃথিবীর নানা প্রাণীর গুণাগুণ উঠে আসে। মানুষ নামক প্রজাতি বিবেচনার ক্ষেত্রে কিউরেটর দুজনের বস্তুনিষ্ঠ আলোচনা মূলত কল্পকাহিনীর লেখকের মনের কথা। অর্থাৎ এই কল্পকাহিনীর যে লেখক আমাদের প্রিয় জাফর ইকবাল স্যার, এখানে দুজন কিউরেটরের কথার মধ্য দিয়ে যে বিষয়টি ফুটে তুলতে চেয়েছেন, এটি মূলত তার মনের কথা, সে কথাটি বলছে। অর্থাৎ মানুষের প্রতি যে তার ক্ষোভ, দেশ, সেটি প্রকাশ পেয়েছে। কেন? সেটিও তোমরা জানো। দেখো দুজন কিউরেটর পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারে যে মানুষের কারণে আজকে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এই পরিস্থিতিতে তারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কথিত মানুষ প্রজাতির নির্বুদ্ধিতায় তারা কি হয়, ওই কিউরেটর দুজন শঙ্কিত হয়। অবশেষে তারা পরিশ্রমী, সুশৃঙ্খল এবং সামাজিক প্রাণী পিঁপড়াকেই শনাক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে। কল্পকাহিনীর সঙ্গে দেখো সে সময় পরিবেশ এবং পৃথিবী সম্পর্কে সচেতন লেখকের যে তীব্র শ্লেষ, তার যে ক্ষোভ, তার যে হতাশা এবং যে পরিহাস, এর যে মিশ্রণ, এই মিশ্রণ গল্পটিকে বিশিষ্ট করে তুলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কথাটি আমি তোমাদের বলছিলাম, সেটি হচ্ছে এই গল্পটির মূল বিষয়বস্তু আমরা জানি যে জাফর ইকবাল স্যারের যে এই সায়েন্স ফিকশনটি আমাদের মহাজাগতিক কিউরেটর, এই মহাজাগতিক কিউরেটর তোমরা গল্পটি পড়েছো। একটু সংক্ষেপে বলি যে পৃথিবীতে, অর্থাৎ এই পৃথিবীর তৃতীয় গ্রহে মহাজগতের তৃতীয় গ্রহ, এই পৃথিবীতে দুইজন কিউরেটরকে কেন পাঠানো হয়েছে? যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীর নমুনাটি সংগ্রহ করতে। কিন্তু কিউরেটর এসে আমরা দেখব শুরুতেই ব্যাকটেরিয়া, ভাইরাস, বৃক্ষ, বিভিন্ন ধরনের পশু পাখি, তারপর বাঘ, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, বিভিন্ন প্রাণীর নমুনা সংগ্রহ করতে গিয়ে অবশেষে একজন কিউরেটর বলে যে মানুষই সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী। কিন্তু মানুষের যে কৃতকর্ম, অর্থাৎ আজকের পৃথিবীর কথা যদি আমরা চিন্তা করি, আজকের পৃথিবীতে মানুষরা কি করছে? নিজেদেরকে ধ্বংস করার জন্য কি করছে? পারমাণবিক বোমা ফেলছে, এক জাতিকে ধ্বংস করার জন্য বিশাল মারণাস্ত্র আবিষ্কার করছে। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছে না এবং তারা বন জঙ্গল কেটে উজাড় করে ফেলছে। এবং বিভিন্ন কারণে কিন্তু আমরা দেখি যে মানুষদের যে কি বলা যায়, তাদের যে নির্বুদ্ধিতায় কিন্তু কিউরেটর দুজন খুব বেশি শঙ্কিত হয়েছিল। পরবর্তী সময় আমরা দেখব যে তারা পিঁপড়াকে পৃথিবীর
পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে তারা পৃথিবীর এই পিঁপড়ার নমুনা সংগ্রহ করে তারা নিয়ে যায়। এবং এই গল্পটির মাধ্যমে আমাদের গল্পকথক, আমাদের লেখক, আমাদের জাফর ইকবাল স্যার যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে এরকম যে মানুষের প্রতি যে তার তীব্র শ্লেষ, যে ক্ষোভ, যে আমরা বলি যে আমরা সৃষ্টির সেরা জীব, কিন্তু পৃথিবীর সৃষ্টির সেরা জীব হয়েও আমাদের যে এরকম নির্বুদ্ধিতা, অর্থাৎ আমরা নিজেরা যেরকম নিজেদের ধ্বংসের জন্য আমরা যে কাজগুলো করে যাচ্ছি, এই কাজগুলোর প্রতি আসলে লেখক তীব্র শ্লেষ প্রকাশ করেছেন এবং এটি কিন্তু সে এই কিউরেটরের মুখ দিয়ে এটি বলতে চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা গল্পটি বুঝতে পেরেছো এবং গল্পটি তোমরা বুঝেছো এবং লিখিত অংশের যে আলোচনাটুকু আমরা করলাম সেটা একটু মনোযোগ দিয়ে পড়বা। এরপর আসো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো। প্রতি বছরই তোমাদের ভর্তি পরীক্ষায় যেটি হয় যে তোমাদের অনেক সময় যেটি হচ্ছে যে আমাদের এখন যেটা হচ্ছে যে আমাদের রচনামূলক প্রশ্ন, মানে আমাদের প্রবন্ধ রচনা আর কি, তথ্যবহুল রচনা লেখা যে অংশটি থেকে এখন প্রশ্ন হচ্ছে যে রচনার ক্ষেত্রে আমরা যেটি এখানে নমুনা কিছু রচনা আমরা দিয়েছি, এই আলোচনার সূত্র ধরে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে রোহিঙ্গা সংকট বর্তমান সময়ে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, রোহিঙ্গা সংকট, এবং তোমাদের দেখবে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এটি খুব 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 গুরুত্বপূর্ণ এবং ভালো করে তোমরা দেখো। রোহিঙ্গা সংকটের শুরুতেই তোমরা ভূমিকা অংশ লিখবা। ভূমিকা অংশে দেখো কি বলা হয়েছে এখানে, যে বর্তমান বিশ্বক্রমে বেড়ে যাচ্ছে জাতিগত সংঘাত এবং বিদ্বেষ। এই সমস্যার কারণে কি ক্রমাগত যেমন মৃত্যুর হার বাড়ছে, তেমনি বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বাড়ছে। আমাদের রোহিঙ্গা সমস্যাটা কিন্তু ঠিক সেরকম জাতিগত, আমাদের 80-র দশকের শুরুতে এই সমস্যা শুরু হলো, বর্তমানে এই সমস্যা সবচেয়ে জটিল আকার ধারণ করেছে, তোমরা এটি জানো। এবং রোহিঙ্গা সংকট নিয়ে আমরাও বেশ সমস্যাগ্রস্ত, আমাদের দেশও বেশ সমস্যাগ্রস্ত। এরপর দেখো রোহিঙ্গা সংকটের প্রসঙ্গে তোমরা যে শিরোনামগুলো তোমরা ব্যবহার করবে, অর্থাৎ যে রচনার যে পয়েন্টসগুলো তোমরা ব্যবহার করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে স্বাধীন আরাকান এবং রোহিঙ্গা। এই প্রেক্ষাপটে বিস্তারিত আলোচনা তোমাদের স্লাইডে দেখানো হয়েছে এবং তোমাদের লেকচার শিটেও বিস্তারিত আলোচনা দেওয়া আছে। তোমরা স্লাইডটিও ভালো করে খেয়াল করবা, স্ক্রিনশট দিয়ে রাখবা এবং তোমাদের যে লেকচার শিট, সেই লেকচার শিট অংশ তোমরা ভালো করে পড়বে এবং বিভিন্ন ডেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, এই বিষয়গুলো একটু উল্লেখ করতে হবে। এরপর দেখো যে রোহিঙ্গা সংকটের যে সূত্রপাত, রোহিঙ্গা সংকটের সূত্রপাত কখন থেকে রোহিঙ্গা সংকটের শুরু হয়েছিল সে জিনিসটি লিখবে। এরপরে যেটি লিখবে যে আরাকান রাজ্যের যে পতন, এই পতনটি লিখবে। তারপরে বার্মার যে স্বায়ত্তশাসন, সে বার্মার স্বায়ত্তশাসন সম্পর্কে লেখা হয়েছে এখানে। 1942 সালে যে রোহিঙ্গা হত্যা, এই রোহিঙ্গার হত্যার বিষয়গুলো এখানে চলে আসছে, সেই বিষয়গুলো লিখবে। রোহিঙ্গাদের পাল্টা প্রতিশোধ, রোহিঙ্গারা যে প্রতিশোধ নিল পাল্টা তাদের, সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এরপর আলোচনা করা হয়েছে দেখো যে নে উইনের ক্ষমতা দখল, খুব প্রাসঙ্গিক একটি কথা। তারপর 1982 সালে যে নাগরিকত্ব আইন পাস, সেটি দিবে। এরপরে দেবে নাগরিক কার্ড থেকে বঞ্চিত, এটি দিবে। তারপরে নির্দিষ্ট গ্রামে বন্দি করে রাখা হয়েছিল, তাদেরকে সেটি দিবে। এরপরে জন্ম নিয়ন্ত্রণ, এরপর হচ্ছে চিকিৎসা আর সীমিত অধিকার, সেটাকে দিবে। রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশ, এই প্রেক্ষাপটে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটিও আলাদা রচনা হিসেবে তোমাদের আসতে পারে যে রোহিঙ্গা শরণার্থী, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ। এই প্রসঙ্গ যদি কখনো কোনো তোমাদের রচনা লিখতে বলে, সেক্ষেত্রে এই রচনাটি লিখলেও কিন্তু হয়ে যাবে তোমাদের। এরপর চলে আসে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী। এরপরে যেটি দিবে, এরপরে তোমরা যেটি দিবে দেখো, একটু খেয়াল করে দেখো, দেশে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে বিবরণ সেটি দেওয়া আছে এখানে। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে রোহিঙ্গারা বসবাস করছে এখন। দেখো এরপরে তোমাদের যেটি দিতে হবে যে রোহিঙ্গা গণহত্যা 2017 সাল, এটি খুব গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট এবং বিশ্ব বিবেকের যে বিষয়টি, এটিও প্রসঙ্গত খুব গুরুত্বপূর্ণ কথা। এরপর আসো কি হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক যে গৃহীত সিদ্ধান্ত, তারপরে নিরাপত্তা পরিষদের আলোচনার মূল বক্তব্য, তারপরে আমরা এখানে দিয়েছি কি আন্তর্জাতিক গণ আদালত এবং তাদের বিচার। এরপরে দেখো সংকট নিরসনে পদক্ষেপ, আনান কমিশন এবং এর সুপারিশ, খুব ইম্পর্টেন্ট। আনান কমিশন এবং এর সুপারিশটি ইম্পর্টেন্ট একটা বিষয় এই প্রসঙ্গে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রস্তাব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছিলেন সে প্রস্তাব, এবং জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভাষণ দিয়েছিলেন এখানে, এবং সে কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর যে 5টি প্রস্তাব, সে প্রস্তাবটিগুলো এখানে দেওয়া হয়েছে এবং সর্বশেষ উপসংহার। আশা করছি এই অংশটি তোমরা যদি খুব ভালো করে লিখো, ভালো করে পড়ো এবং পরীক্ষার হলে যদি লিখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা অধিক সংখ্যক মার্ক পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার সফলতা কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।